কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে ১৫ বছরের আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থান হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আশুলিয়ায় দলের সমাবেশে তারেক রহমান আরও বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথে তৈরি হতে পারে সংকট, মাথাচড়া দিতে পারে পতিত স্বৈরাচার। ২৪শে জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে স্বৈরাচারের বুলেটের সামনে বুকটি দিয়ে দাঁড়ায় আপামর ছাত্র জনতা। এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঠিক সেদিনই আশুলিয়ায় ছাত্র জনতার মিছিলে অতর্কিত গুলিতে নিহত ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন অসংখ্য বীর ছাত্র জনতাকে স্মরণ করে সাভারে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। শুরুতে জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা। যদি দেশের জন্য আমারও রক্তের প্রয়োজন হয়, আমি আমার দুটি সন্তানকে দু হাতে নিয়ে নামবো মাঠে। আর কোনো মায়ের সন্তানদের এভাবে না পোড়ানো হয়। এই সরকারকে এই দেশে এনে এই আসলে আর মাটিতে তাকে মারতে হবে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে অডিও বার্তায় দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে শেখ হাসিনা। গোটা জাতি হাসিনার বিচার চায়, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, এত বছরের আন্দোলন সংগ্রাম কয়েকজনের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে নয়। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। আহ্বান জানান সরকারের ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ সময় সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। পরিস্থিতির একটি চিত্র সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নিজেরাই ঘোষণাপত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। আর জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের খসড়ায় বিএনপি একমত হলেও এর আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তুলছে দলটি। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আজকের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা ২টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। পরে ২২তম দিনের বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, নারী প্রতিনিধিত্ব সহ ১৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জুলাইয়ের ৩১ তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। বৈঠকের বিরতিতে জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি তোলে। আমাদের দেশে ওয়াদা রাখে না, কথা কইলে লজ্জা পাওয়ার মতো রাজনীতি এখনো তো তৈরি হয়নি। এই জন্য আমরা বলেছি আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। আমাদের এটা প্রয়োজন যে অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। প্রক্লেমেশন দিয়ে প্রক্লেমেশনকে অর্ডিন্যান্স জারি করে আনা যায়, আরেকটা প্রক্রিয়া হলো রেফারেন্ডামের মাধ্যমে আনা যায়। ৫ই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি তোলে এনসিপি। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই সনদকে সামাজিক এগ্রিমেন্ট আখ্যা দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, খসড়ায় একমত বিএনপি, তবে এর আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে, এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল, ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তা আমি মনে করি
সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বুধবারের বৈঠকে এজেন্ডায় আরও ছিল রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠন ও সংসদ নির্বাচনের পদ্ধতি, সংসদের নারী প্রতিনিধিত্ব সহ আরও বেশ কয়েকটি বিষয়। অর্ডিন্যান্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেক ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বলেছি শুধুমাত্র সব শর্ত মেনে শেয়ার কেনার পর 17 বছরেও আইসিবি ইসলামিক ব্যাংকের মালিকানা বুঝে পায়নি সুইস বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। মালিকানা নিয়ে ব্যাংকটির পুরনো শেয়ার হোল্ডার ওরিয়ন গ্রুপের মামলা নিষ্পত্তি না হওয়ায় তৈরি হয়েছে এই অচলাবস্থা। বিপুল অর্থলগ্নি করার পরও মালিকানা ঝুলে থাকায় এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিষয়টি নিষ্পত্তি করতে সরকারের সহায়তা দরকার। 2006 সালে ব্যাপক অনিয়মে ডুবতে বসা ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর নিলামে তোলা হয় ব্যাংকটির শেয়ার। পরে 2008 সালে 350 কোটি 67 লাখ টাকায় ব্যাংকটির 52.76% শেয়ার কিনে নেয় সুইজারল্যান্ডের বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। নতুন নাম হয় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিকানায় থাকা ওরিয়ন গ্রুপের মামলায় আটকে যায় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। 17 বছর পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী মামলা জটিলতা নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে ব্যাংকটিতে প্রশাসক বসিয়ে পরিচালনার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আর এতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বিদেশি বিনিয়োগকারী আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক বলছেন অচল অবস্থা দূর করতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। চেয়ারম্যানকে অ্যাকশন দেওয়া নাই, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাকশন দেওয়া হয় নাই, সুতরাং বোর্ডটাও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এই মালয়েশিয়ান যে এমডিশিপ ছিল ওনারও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ব্রাঞ্চগুলোতে প্রতিনিয়ত টাকা ফেরত পাওয়ার জন্য একটা রণক্ষেত্রে পরিণত হতো। এরকম একটা সিচুয়েশনের প্রেক্ষিতে আমাকে এখানে নমিনেট করা হয়। ব্যাংক এই মুহূর্তে আপাতত অনেকটা স্টেবল পজিশন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এ সমস্যার দ্রুত সমাধান দরকার। মামলা করেছে প্রথমে দেশীয় যে কাউন্টার পার্ট ওরিয়ন গ্রুপ, তারা উনি বিগত সরকারের সময় একজন প্রভাবশালী হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে একটা নিরপেক্ষ সরকার আছে। অর্থাৎ এই সরকারের সময় যদি আমরা দ্রুত এটা আইনি পদক্ষেপ নিয়ে মামলাটা নিষ্পত্তি করে ফেলি, তবে আইসিবি ইসলামিক বা আইসিবি গ্রুপ কিন্তু তারা আর মামলায় জড়াবে না। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল যে এটা যেভাবেই হোক তাদের যে ইনভেস্টমেন্টটা এবং যেটার অ্যাগেনস্টে যেই শেয়ারটা, সেই শেয়ারটা বুঝিয়ে দেওয়া। কোনো ফরেন ইনভেস্টর যদি মামলা ফাইল করে, বাংলাদেশের রেগুলেটররা যেভাবে অ্যাসিস্ট করার কথা সেভাবে অ্যাসিস্ট করে না, তাতে কিন্তু যেটা হবে বাংলাদেশের ইমেজ কিন্তু অনেকাংশেই আপনার বিনষ্ট হবে। 1987 সালে প্রথম আলবারাকা নামে প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি। 1996 সালে ব্যাপক অনিয়মের কারণে ডুবতে বসে। পরে 2004-এ ঘুরিয়ে চলা ব্যাংকটির মালিকানা পরিবর্তন হয়, নাম হয় ওরিয়েন্টাল ব্যাংক। যদিও পরে ফের ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সেই প্রেক্ষাপটে 2006 সালে শেয়ার নিলামে তোলার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে ওরিয়ন গ্রুপের বক্তব্য জানতে চাইলেও সাড়া মেলেনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আসিফের সমর্থক, সাংবাদিক ও ইউপি সদস্য সহ আহত হয় অন্তত 30 জন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করা হলেও তা অস্বীকার করেছে দলটি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি ও তার সমর্থকরা। এই সময় সমাবেশে হামলার ঘটনা ঘটে। সময় জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে সমাবেশে অংশ নেওয়াদের ওপর ইট পাটকেল ছোড়া হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় এনসিপি কর্মী ও উপদেষ্টার সমর্থক সহ আহত হয় অন্তত 30 জন। আহতদের মধ্যে আছেন এক ইউপি সদস্য। তাদের অভিযোগ, হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সারা মুরাদনগরের জনগণ
আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে, সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ি, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকবা সাহেবের অনুসারী। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চলের দাবি, এই ঘটনায় বিএনপি জড়িত নয়। দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিল অংশগ্রহণ করেছে, তাদেরকে দিয়ে গন্ডগোল শুরু করছে। এদিকে সংঘর্ষের পর থেকে মুরাদনগর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়েছে। এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। ঘটনার জেরে এলাকা জুড়ে বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ডিবিসি নিউজ ডেস্ক। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের লাগাম টানা যাচ্ছে না কোনোভাবে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার সমর্থকদের লড়াইয়ে উত্তপ্ত গোটা এলাকা। সম্প্রতি পদ স্থগিত হয় গিয়াসউদ্দিনের, বিলুপ্ত হয় কমিটিও। 1 বছরের সহিংসতায় 13টি হত্যাকাণ্ডের 10টি রাজনৈতিক। অধিকাংশের নেপথ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি আর জায়গা দখল। গত মঙ্গলবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে রাউজানের সত্তারঘাট এলাকা। চলে গাড়ি ভাঙচুর, দেয়া হয় আগুন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সদ্য বিলুপ্ত উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সংঘাতে গুলিবিদ্ধ হন গোলাম আকবর। তারা প্রায় 50-60 জন লোক ইট পাটকেল নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে। গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে, আমি ঘাড় ঘুরেলাম। অভিযোগ, গোলাম আকবর খন্দকারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় গিয়াস অনুসারীরা। গোলাম আকবর খন্দকারকে তারা সহ্য করতে পারে না, গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত, সেখানে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে তারা মোকাবেলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য তারা গুলি করেছে আমাদের নেতার পর। কাদের সঙ্গে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে। সংঘর্ষের পর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির কমিটি। পদ হারান গিয়াস কাদের চৌধুরীও। আমি মাঠের রাজনীতি করি, আমি মাঠে থাকার চেষ্টা করি। যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি। সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কি সঠিক ছিল না। গেল 5 আগস্টের পর সহিংসতায় চট্টগ্রামের রাউজানে মোট 13টি হত্যাকাণ্ড হয়। এর মধ্যে 10টি রাজনৈতিক হত্যাকাণ্ড। আর বিএনপির দুই পক্ষের শতাধিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 300-র বেশি মানুষ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে রাজধানীর মহাখালী ছিল অন্যতম রণক্ষেত্র। বুলেটের মুখেও গড়ে তোলা হয় অপ্রতিরোধ্য আন্দোলন। সড়কপথের সঙ্গে মহাখালী রেলগেটে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। গতি বাড়ে জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি স্থানে ছাত্র জনতার অপ্রতিরোধ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের মূল পয়েন্ট ছিল মহাখালী মোড় এবং রেলপথ। শুধু মহাখালী নয়, 7 রাস্তা, নাবিস্কু, মহাখালী বাস টার্মিনাল, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকুলির সহ মূল সড়কে চলে তুমুল লড়াই। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি তাদের। মহাখালী রেলগেট, আমতলী থেকে গুলশান সড়ক, বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আন্দোলনের অগ্রভাগে ছিল সরকারি তিতুমির কলেজ। মহাখালীতে তিতুমির কলেজ সর্বশ্রেষ্ঠ এই মহাখালীতে আন্দোলন করেছে। জানেন আপনারা, মহাখালী কিন্তু আন্দোলন করা কিন্তু খুবই কঠিন ছিল, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। রেলগেট এবং আমতলী যদি বন্ধ করতে পারি, ব্লকেট করতে পারি, তাহলে সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। তিতুমির কলেজ ছাত্রদের পক্ষে প্রথম মিছিল হয়। তারপর দুপুরের পর থেকে 12টার পরে শিক্ষার্থীরা সবাই মহাখালী ব্লকেট করে।
এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, BAF শাইন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দখলে ছিল রাজপথ। আন্দোলন এবং গণহত্যার মতো একটা কার্যক্রম পরিচালনা হচ্ছে, তখনই আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তার সহ অবস্থান থেকে নেমে পড়ব। তখন মোটামুটি একটা শাটডাউনের মতো অবস্থা। তখন আমাদের 18 তারিখ বাসা থেকে ইউনিভার্সিটিতে আমরা কন্ট্যাক্ট করি কিভাবে কি করা যায়। তো আমাদের টেলিগ্রাম বা অন্যান্য গ্রুপের মাধ্যমে আমরা সেটা ঠিক করে তারপর ইউনিভার্সিটিতে আসি কোনোভাবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় কলেজ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের হুমকি হামলা ও পিছু হটেনি তারা। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য তার হাতে থাকা সমস্ত অস্ত্রকে তিনি ব্যবহার করেছেন। তোর মধ্যে একটি অস্ত্র হচ্ছে উনি সারা দেশের ব্রডব্যান্ড লাইন বা ইন্টারনেট অফ করে দেন। আমরা চাইনি কখনো রাষ্ট্রীয় কোনো স্থাপনা বা কোনো জায়গায় আমরা কখনো আন্দোলন গড়ে তুলতে, কিন্তু জনতা এবং শেখ হাসিনা আমাদেরকে বাধ্য করেছে এসব করতে। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন মহাখালী ও আশপাশের এলাকাবাসীও। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 30 বছর জলাবদ্ধতায় বসবাস কুমিল্লার চাঁদপুর এলাকার লক্ষাধিক মানুষের। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক চলাচল। বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগেও। স্থানীয়দের অভিযোগ, পুরাতন গোমতী নদীতে বাঁধ দিয়ে মৎস্য চাষের নামে পানি নিষ্কাশন বন্ধ করায় এই জলাবদ্ধতা। জলাবদ্ধতার দুর্ভোগ পিছু ছাড়ছে না কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের 8 ও 9 নং ওয়ার্ডের লক্ষাধিক মানুষের। 3 দশক ধরে ভোগান্তি পোহাচ্ছেন তারা। বিশুদ্ধ পানির চরম সংকটে চর্মরোগ, পেটের পীড়াসহ নানা রোগে ভুগছেন সবাই। শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে এবং রোগীদের চিকিৎসকদের কাছে নিতেও পড়তে হয় দুর্ভোগে। এছাড়া বাড়ছে ডেঙ্গুর ঝুঁকিও। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে প্রভাবশালীদের মাছ চাষের কারণেই সারা বছর পানিতে ডুবে থাকে এলাকাটি। এদিকে কিছু মাছের ঘের করে পুরান নদীতে, সেই নদীতে বিভিন্ন বাঁধ দিয়ে তারা এই পানিটার বাধা সৃষ্টি করে, এবং এখানে আমরা প্রায় 30,000 মানুষ আজকে 30টা বছর ধরে আমরা এই পানি বন্ধ। রাস্তায় আগে ছিল, রাস্তায় শুধু, এখন একদম বাসা বাড়িতে উঠে গেছে। ক্লিনিকে প্রত্যেক দিন এগুলারে নিয়ে যাইতেছে, জ্বর, কাশি, সর্দি, এগুলা বাচ্চারা নিয়ে অনেক সমস্যা। জলাবদ্ধতার কারণে অনেকে নিজেদের বসত বাড়ি ছেড়ে বাসা ভাড়া নিয়ে বাস করছেন অন্য এলাকায়। অনেক কষ্ট হইতেছে মানুষের, মুরব্বীদের নিজেরও বাড়িতে পারতেছে না, বুড়া বয়স্ক মানুষ তারও চলাফেরি করতে পারতেছে না। বর্ষার পর অধিকাংশ সময় আমরা এই জলাবদ্ধতার শিকার। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে। বিষয়টি নজরে এসেছে, স্বীকার করে নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালো উপজেলা প্রশাসন। স্থায়ীভাবে সমাধানের জন্য যা যা করা লাগে, পানির প্রবাহ যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেগুলো সরানোর উদ্যোগ নিব, এবং জলাবদ্ধতার এই নিরসনটা স্থায়ী সমাধানের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, যা যা করা দরকার, উপজেলা প্রশাসন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিবে। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাজিলের পণ্যের উপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এতে ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক বেড়ে দাঁড়ালো 50%। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রাজিলের সাম্প্রতিক কিছু নীতির প্রতি দ্বিমত প্রকাশ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে অতিরিক্ত এই শুল্ক কবে থেকে কার্যকর হবে তা জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে চাপে পড়েছে ব্রাজিলের প্রধান রপ্তানি খাত কফি ও কমলার রস। মার্কিন বাজারে ব্যবহৃত 1/3 কফি ব্রাজিল থেকে আমদানি করা হয়। এবার দেখে নেব আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর শিরোনামটি দেখে নেব, মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি, জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করতে চায়। প্রথম পর্বে 33টি এবং দ্বিতীয় পর্বে 30টি দল ও জোটের সঙ্গে আলোচনা, এবং দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত 13টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এরপরে দেখে নেব আমরা সমকালের শিরোনামটি, জুলাই সনদ বাস্তবায়নের আইনি পথ নিয়ে মতভেদ, নানা যুক্তি। ঐকমত্য কমিশনে আইনি ভিত্তি নিয়ে বিতর্ক, বিএনপি এখন অঙ্গীকার চায়, পরে সংসদে কার্যকর, এবং জিয়াকে অনুসরণ করতে চায় জামাত, এনসিপি। এরপর আমরা চলে যাব যুগান্তরে।
ঋণের অঙ্ক 1,08,000 কোটি, 100 খেলাপির পকেটে 3 পদ্মা সেতুর টাকা এবং 62টি প্রতিষ্ঠান শতভাগ খেলাপি। বেক্সিমকোর 28টি প্রতিষ্ঠানে, এস আলমের 10টি প্রতিষ্ঠানে। এরপরে আমরা চোখ বুলিয়ে নেব কালবেলার শিরোনামটিতে। বিতর্কিত নেতাকর্মীদের পুলিশে দেবে বিএনপি। দলের নামে যে কেউ কোনো ধরনের অনৈতিক এবং অবৈধ সন্ত্রাসী ও সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির, বাণিজ্য এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে এবং একই দিনে বহিষ্কার করা হয়েছে 20 নেতাকে। এরপর আমরা দেখে নেব বাংলাদেশ প্রতিদিন। সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে, আশুলিয়ার সমাবেশে জানিয়েছেন তারেক রহমান। এবং সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি বলেও মন্তব্য করেন তিনি। এরপরে আমরা দেখে নেব ইত্তেফাকের শিরোনামটি। জুলাই সনদ সই হচ্ছে না আজ, গ্রহণযোগ্য খসড়া দেবে ঐক্যমত্য কমিশন। দ্রুত সিদ্ধান্তে এসে আজ আলোচনা শেষ করতে চাই বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ। এরপর আমরা চলে যাব কালের কণ্ঠে। লাগামহীন খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতি মাসে গড়ে 321টির বেশি হত্যা মামলা। চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ, চাঁদা না দিলে মব সন্ত্রাসও করা হচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতায় বেড়েছে চাঁদাবাজি। এরপর দেখে নেব বণিক বার্তার শিরোনামটি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানে গুরুত্ব কম দিয়ে আওয়ামী সরকারের মতো ভবন নির্মাণে বড় প্রকল্প। সংশ্লিষ্ট অনেকে বলছেন গবেষণা ও গঠন পাঠন পদ্ধতির উন্নয়নে জোর না দিয়ে শুধু ভবন নির্মাণ করা হলে শিক্ষার মানে উৎকর্ষ ঘটবে না। এরপর দেখে নেব ইংলিশ পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। ডেইলি স্টারে আছে কনসেনসাস টক্স deal reaches on women's JS seat, key issues of July charter still not agreed upon, the discussions entering final day. এরপর দেখে নেব বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটি। আমার বন্ড সুকুক স্ক্যাম, সালমান শিবলি ব্যান্ড ফ্রম ক্যাপিটাল মার্কেট ফর লাইফ। Salman's Beximco raised 4,000 crores from the capital market through 2 bonds. এরপর রয়েছে ডেইলি অবজারভার। Final drafts of national charter expected today. Jamaat NCP demands legal framework before signing. সবার শেষে আমাদের হাতে আছে নিউ এজ। Parties divided over ways of July charter implementation. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।